হ্যালো এভরিওয়ান, জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের 10 নম্বর পর্ব সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। জিকে জিএস এর প্রশ্ন উত্তর আমি তোমাদের প্রতিদিন ক্লাস করাচ্ছি, আর প্রতিদিনের ক্লাস যারা দেখছো আই হোপ তোমরা খুবই উপকৃত হচ্ছ ক্লাসটি থেকে। যারা ক্লাসে যুক্ত হচ্ছে সকলে ক্লাস একটা করে লাইক করে দেবে এবং নিজের উপস্থিতি জানিয়ে দেবে। এই রুটিন অনুযায়ী তোমরা ক্লাস দেখতে পারো আমাদের দ্য ওয়ে অফ সলিউশনে UTWS একাডেমিতে। সমস্ত ক্লাসের নোটিফিকেশান বা লিঙ্ক পেতে আমাদের যুক্ত হতে পারো টেলিগ্রাম গ্রুপে। সকলে যুক্ত হয়ে যাবে একটু দ্রুত ক্লাসের মধ্যে এবং নিজের প্রেজেন্টটা সকলে কমেন্ট করে এবং লাইক করে জানিয়ে দাও। প্রথম প্রশ্ন, লোনার হ্রদ হলো একটি উপহ্রদ, লবণাক্ত জলের হ্রদ, স্বাদু জলের হ্রদ এবং বর্ষাকালে ইহা স্বাদু জলের হ্রদ। এখানে রাইট অ্যান্সারটা কি হবে? লোনার হ্রদ। এই লোনার লেকটা একটা কি ধরনের লেক? বলো। লোনার হ্রদটা হচ্ছে একটি কি ধরনের হ্রদ? এটা হচ্ছে একটি লবণাক্ত জলের হ্রদ। মনে রাখবে লোনার হ্রদটা এখানে কিন্তু উপহ্রদ নয়, এটা স্বাদু জলের হ্রদও নয়, এখানে এটা বর্ষাকালে স্বাদু জল এটাও কিন্তু এমন নয়, এটা হচ্ছে লবণাক্ত জলের হ্রদ। এই হ্রদটা হচ্ছে উল্কাপাতের ফলে সৃষ্ট হ্রদ। এটাও একটা প্রাকৃতিক কারণ, উল্কাপাত। সো এই হ্রদটাকে কিন্তু আমরা কৃত্রিম হ্রদও বলতে পারি না, কৃত্রিম হ্রদ বললেও কিন্তু এটা ভুল হবে, এটা উল্কাপাতের ফলে সৃষ্ট হয়েছে। সো লোনার হ্রদটা কোথায় আছে? এটা হচ্ছে মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। মহারাষ্ট্রে অবস্থিত। ওকে ডিয়ার স্টুডেন্টস, পরেরটা, শব্দের তীব্রতা কি দ্বারা পরিমাপ করা যায়? শব্দের তীব্রতা পরিমাপ করতে আমরা কোন এককটির ব্যবহার করে থাকি? শব্দের তীব্রতা পরিমাপ করতে বলা হচ্ছে ব্যবহার করা হয় ডেসিবেল একক। কোন একক? ডেসিবেল একক ব্যবহার করা হয় শব্দের তীব্রতা পরিমাপ করতে। ডেসিবেলকে প্রকাশ করা হয় ডিবি দিয়ে। কোন সেনাপতি সিন্ধু জয় করেছিলেন? নিম্নের মধ্যে কোন সেনাপতি সিন্ধুটা জয়লাভ করেছিলেন? সিন্ধু অঞ্চল বা সিন্ধু অববাহিকা প্রথম জয়লাভ করেছিলেন কোন সেনাপতি? এদের মধ্যে কুতুবউদ্দিন আইবক, আলাউদ্দিন জয়সি, মোহাম্মদ বিন কাসিম এবং হজ্জাক বিন ইউসুফ। চলো এখানে সঠিক উত্তরটা কি হবে? দেখো এখানে অ্যাকচুয়ালি উত্তর হবে মোহাম্মদ বিন কাসিম, যিনি ছিলেন একজন আরব সেনাপতি। ইনি হচ্ছেন আরব সেনাপতি। ইনি কার সেনাপতি ছিলেন? মনে রাখবে আল হজ্জাক নামক একজন ব্যক্তি ছিলেন। আল হজ্জাক নামক একজন শাসক ছিলেন, যিনি আরব শাসক ছিলেন, একজন আরব শাসক ছিলেন আল হজ্জাক। এই আল হজ্জাকের সেনাপতি ছিলেন মোহাম্মদ বিন কাসিম, যিনি 712 খ্রিস্টাব্দে, কবে? 712 খ্রিস্টাব্দ। সালটাও মনে রাখবে। এই বছরে কিন্তু আমাদের ভারতে উপমহাদেশে বা ভারতে প্রথম মুসলিম ইনভেশন হয়েছিল, মুসলিম আক্রমণ হয়েছিল 1712 খ্রিস্টাব্দে, এবং করেছিলেন কে? মোহাম্মদ বিন কাসিম করেছিলেন। আচ্ছা, এই সমস্ত বিষয়টা আমরা জানতে পারি চাচা নামা নামক একটা গ্রন্থ আছে, চাচা নামা গ্রন্থ। এই গ্রন্থ থেকে আমরা আরবদের সিন্ধু বিজয় সম্পর্কে জানতে পারি। কুনো জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কুনো ন্যাশনাল পার্কটা আমাদের ভারতের কোন রাজ্যে আছে? বলো। এই কুনো জাতীয় উদ্যানটা কয়েকদিন আগের বছরেই আমরা দেখেছি, এটা খবরের শিরোনামে ছিল। এখানে সেই নামিবিয়া থেকে চিতা আনা হয়েছিল, তাই না? চিতা কোথায় আনা হয়েছিল? এটা আনা হয়েছিল এই কুনো জাতীয় উদ্যানে। এটা আছে কোথায় কুনো জাতীয় উদ্যান? মধ্যপ্রদেশে অবস্থিত কুনো জাতীয় উদ্যান। তারপরে হচ্ছে পান্না জাতীয় উদ্যান, বনবিহার, এই সমস্ত জাতীয় উদ্যানগুলো সবই অবস্থিত কোথায়? মধ্যপ্রদেশে। সাতপুরা জাতীয় উদ্যান, ভেরি 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 ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন হচ্ছে মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশটির নাম কি? মানুষের মস্তিষ্কের বিভিন্ন ভাগ আছে, তার মধ্যে বৃহত্তম হচ্ছে গুরু মস্তিষ্ক, হচ্ছে বৃহত্তম। আচ্ছা, লঘু মস্তিষ্ক, ছোট মস্তিষ্ক দেখেই বোঝা যাচ্ছে। এই লঘু মস্তিষ্কটা মনে রাখবে আমাদের দেহর
দেহের ভারসাম্য রক্ষা করে থাকে? ওকে, নেক্সট কোশ্চেন, নিচের কোন গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে ঘোরে? পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। ইউজুয়ালি গ্রহগুলো সাধারণত পশ্চিম থেকে পূর্বে ঘোরে। আমাদের পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘোরে, কিন্তু অনেক বলবে স্যার পূর্ব দিকে তাহলে সূর্য ওঠে, আপনি বলছেন পশ্চিম থেকে পূর্বে। হ্যাঁ, পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘুরে থাকে, ঠিক আছে, কিন্তু আমরা সূর্য দেখতে পাই পূর্ব দিকে। সো এখানে সঠিক উত্তর কি হবে? কোন গ্রহটা পশ্চিম থেকে পূর্বে ঘোরে, এই সরি পূর্ব থেকে পশ্চিমে ঘুরে থাকে? রাইট অ্যান্সার হচ্ছে এখানে ইউরেনাস। ইউরেনাসটা হচ্ছে সপ্তম গ্রহ দূরত্ব অনুসারে, সপ্তম গ্রহ হচ্ছে ইউরেনাস গ্রহ। এই গ্রহটা ছাড়া আরও একটা গ্রহ আছে যেটা হচ্ছে শুক্র। এই শুক্র গ্রহটাও কিন্তু পূর্ব থেকে পশ্চিমে ঘুরে থাকে, মনে রাখবে শুক্রটাও পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। সিমিলারলি ইউরেনাস এবং শুক্র দুটো গ্রহের মধ্যে মিল আছে। নিম্নলিখিত কোন শিলালিপিতে সতীদাহের প্রথম এপিগ্রাফির প্রমাণ পাওয়া যায়? সতীদাহ এই প্রথাটা প্রথম এপিগ্রাফি মানে কি? শিলা সংক্রান্ত অধ্যয়নকে আমরা এপিগ্রাফি বলি, মনে থাকে যেন। হ্যাঁ, শিলা সংক্রান্ত অধ্যয়নকে বলা হয় এপিগ্রাফি। তো এটা কোথায় পাই আমরা? এটা হচ্ছে ভানুগুপ্তের এরান স্তম্ভের শিলালিপি। ভানুগুপ্তের এরান স্তম্ভের শিলালিপি থেকে আমরা জানতে পারি সতীদাহের প্রথম এপিগ্রাফি। ওলা ক্যাব প্রতিষ্ঠাতা কে ছিলেন? ওলা ক্যাব এটা একটা ট্রান্সপোর্ট, তোমার হচ্ছে একটা পরিবহনের সাথে যুক্ত ওলা ক্যাব। এই ওলা ক্যাব প্রতিষ্ঠানটা ওলা, উবের এ সমস্ত হচ্ছে পরিবহন করার সংস্থা। এই সংস্থাগুলো মধ্যে ওলা ক্যাবটা আমাদের ভারতীয় একটা সংস্থা, এটা প্রতিষ্ঠাতা কে ছিলেন? ওলা ক্যাবের প্রতিষ্ঠাতা ছিলেন ভাবিশ আগরওয়াল। ভাবিশ আগরওয়াল। ভারতে পৌর ব্যবস্থা প্রবর্তিত হয় সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে? পৌর ব্যবস্থাটা এটা ভারতের সংবিধানে কততম সংশোধনের মাধ্যমে অ্যাড করা হয়েছিল? চলো তার আগে একটা জিনিস তোমরা বলো, এই পৌর ব্যবস্থাটা ভারতের সংবিধানের কোথায় আছে? এটা একটা তফসিলের মধ্যে আছে। দ্বাদশ তফসিলে, দ্বাদশ তফসিলের আলোচ্য বিষয় বা দ্বাদশ তফসিলের অংশ হচ্ছে এই পৌর শাসন ব্যবস্থা, যেটা একদম আমাদের শেষ তফসিল। এখানে এই পৌর ব্যবস্থা প্রবর্তিত হয় কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ডিয়ার স্টুডেন্টস? এটা হচ্ছে ৭৪তম সংবিধান সংশোধনী, যেটা হয়েছিল ১৯৯২ সালে। ১৯৯২ ৭৪তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটাকে অ্যাড করা হয়। আচ্ছা, এর ঠিক আগে ৭৩তম সংবিধান সংশোধনী ছিল, যেটা ১৯৯২ হয়। সেই ৭৩তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থাটা বা পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটা আমাদের ভারতের সংবিধানে ইনক্লুড করা হয়েছিল। এটা হচ্ছে একাদশ তফসিলের মধ্যে আছে পঞ্চায়েত ব্যবস্থাটা। ওটা অনেকবার অনেক প্রশ্নের মাধ্যমে আমি করেছি। ভেরি 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 ইম্পর্টেন্ট পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটা তোমাদের পরীক্ষার জন্যে। কোন শিল্পের জন্য হুগলি নদী অববাহিকা বিখ্যাত? হুগলি নদী অববাহিকা কোন শিল্পের জন্য বিখ্যাত? পাট শিল্পের জন্য বিখ্যাত। হুগলি নদী অববাহিকায় বেশিরভাগটা পাট শিল্পের জন্য বিখ্যাত। হুগলি নদী অববাহিকায় আমরা যদি দেখি, এখানে রিষড়া নামক স্থানে, তোমরা রিষড়া নাম নিশ্চয়ই শুনেছ, রিষড়া, এই হুগলির রিষড়াতে ১৮৫৫ সালে ভারতের প্রথম পাটকল, বা এটা চটকল হিসাবেও তোমরা অনেক জায়গায় পেতে পারো, চটকল স্থাপিত হয়, সেটা ১৮৫৫-তে। নেক্সট আজকের হোমওয়ার্ক, আয়তনে রাশিয়া পৃথিবীর কততম স্থান অধিকার করে আছে?
চলো, আচ্ছা অ্যাকচুয়ালি এখানে অপশানটা নেই, এখানে অপশানে নেই। তোমাদের যদি মনে থাকে তো তোমরা মন থেকে এটার উত্তর করে আসো, অপশান এখানে ভুল দেওয়া আছে। রাশিয়া পৃথিবীর কততম স্থান অধিকার করে আছে, আজকের এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে। অপশানে একটাও সেই উত্তরটা নেই, ভুল করে যেন সেটা উত্তর করো না। সো এটা তোমরা যদি জানা থাকে অবশ্যই উত্তর করে যাবে, রাশিয়া পৃথিবীর কততম বৃহৎ কান্ট্রি আয়তনের নিরিখে। নিম্নের কে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য? আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, এই বিদ্যালয় সম্পর্কে কয়েকটা জিনিস তোমরা মনে রাখো। এই বিদ্যালয়টার পূর্ব একটা নাম ছিল, পূর্ব নাম হচ্ছে, মনে রাখো এই বিদ্যালয়টার আলিগড়, এটার পূর্ব নাম হচ্ছে মহামেডান মহামেডান অ্যাংলো অ্যাংলো ওরিয়েন্ট কলেজ। এটার পূর্ব নাম কি ছিল? মহামেডান অ্যাংলো ওরিয়েন্ট কলেজ। এই কলেজটা 1875-এ প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠা হয় এটা কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? প্রতিষ্ঠাতা যিনি ছিলেন মনে রাখবে, কে ছিলেন এর প্রতিষ্ঠাতা? স্যার সৈয়দ আহমেদ। সৈয়দ আহমেদ এটা প্রতিষ্ঠা করেছিলেন। এটা পরবর্তীতে আলিগড় বিশ্ববিদ্যালয় হয়েছে। এবারে প্রশ্নটা হচ্ছে আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য কে আছেন? সেটা হচ্ছে নাইমা খাতুন, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য। এবং ইনি হচ্ছেন বর্তমানেও এই পদে আছেন, বর্তমানেও তিনি মহিলা উপাচার্য। সমস্ত অ্যাসিডের জন্য সাধারণ উপাদানটি হলো, সমস্ত অ্যাসিডের জন্য কোনটি সাধারণ উপাদান, মানে সমস্ত অ্যাসিডে কোন উপাদানটির উল্লেখ আমরা পাই বা দেখতে পাই? যদি আমরা ব্রোমিন বলি, ক্লোরিন, আয়োডিন, হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেন সমস্ত অ্যাসিডে মোটামুটি পাওয়া যায়। যেমন আমরা যদি HCl দেখি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl হিসাবে পরিচিত হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপরে তোমার হচ্ছে সালফিউরিক অ্যাসিড, H2SO4। এছাড়া তোমার হচ্ছে পারক্লোরিক অ্যাসিড, যেমন হচ্ছে HClO4, পারক্লোরিক অ্যাসিড। আরেকটু হচ্ছে বিখ্যাত ফেমাস অ্যাসিডের মধ্যে নাইট্রিক অ্যাসিড ভেরি ইম্পর্টেন্ট, HNO3 নাইট্রিক অ্যাসিড। তো এখানে দেখো প্রত্যেকটাতে হাইড্রোজেন অণু উপস্থিতি আছে। সো হাইড্রোজেন অণু হচ্ছে একটা সাধারণ উপাদান এই সমস্ত অ্যাসিডের ক্ষেত্রে। কোন দিনটি জাতীয় প্রযুক্তি দিবস হিসাবে পালিত হয়? জাতীয় প্রযুক্তি দিবস কবে পালন করা হয় ডিয়ার স্টুডেন্টস? 11ই মে জাতীয় প্রযুক্তি দিবস। পক প্রণালী কোন দুই দেশকে বিচ্ছিন্ন করেছে? পক প্রণালীটা কোন দুই দেশকে বিচ্ছিন্ন করেছে? ভারত ও শ্রীলঙ্কার মাঝে অবস্থিত আছে পক প্রণালী। আচ্ছা, পক প্রণালী ছাড়া আরো একটা জিনিস তোমরা মনে রাখবে, মান্নার উপসাগর, এটাও ভারত ও শ্রীলঙ্কার মাঝে অবস্থিত, এটাও ভারত ও শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে। জামাতখানা মসজিদ এর নির্মাতা হলেন আলাউদ্দিন খিলজি, আকবর, মোহাম্মদ বিন তুগলক, জাহাঙ্গীর। এদের মধ্যে কে জামাতখানা মসজিদ নির্মাণ করেছিলেন? জামাতখানা মসজিদ এটা অবস্থিত কোথায়? এটা দিল্লিতে অবস্থিত আছে, দিল্লিতে অবস্থিত আছে জামাতখানা মসজিদ। জামাতখানা মসজিদের প্রতিষ্ঠাতা বা নির্মাতা হলেন আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি দিল্লির জামাতখানা মসজিদ। তারপরে আলাই দরওয়াজা, ভেরি ফেমাস, আলাই দরওয়াজার নির্মাতাকে ছিলেন আলাউদ্দিন খিলজি নির্মাণ করেছিলেন।
স্টুডেন্টস, বর্তমানে আমাদের TWS একাডেমিতে তোমরা এই সমস্ত ব্যাচগুলো চলছে, যদি দেখতে চাও, এখানে ভর্তি হতে চাও, অবভিয়াসলি তোমরা TWS একাডেমি অ্যাপটিকে ডাউনলোড করতে পারো। সেখানে এই সমস্ত ব্যাচগুলো তোমরা পেয়ে যাবে। তার সঙ্গে আমাদের যদি তোমরা এসএসসি এবং রেলওয়েজের প্র্যাকটিস ব্যাচে যুক্ত হতে চাও, তো এসএসসি রেলওয়েজের নতুন প্র্যাকটিস ব্যাচ চলে এসেছে আমাদের। সেই প্র্যাকটিস ব্যাচে ভর্তি হলে তোমরা দুর্দান্ত প্র্যাকটিস করতে পারবে। PYQs থাকছে এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের সঙ্গে আমরা সলভ তো করাবোই, PDF দেবো এবং সমস্ত ফিচার্স তোমরা সেখানে পাবে। অবভিয়াসলি যুক্ত হয়ে যাবে আমাদের নতুন ব্যাচে। তোমরা যদি রেল এবং এসএসসিকে টার্গেট করে এগোতে চাও বা রেল বা এসএসসিকে টার্গেট করছো, তারাই কিন্তু সেখানে যুক্ত হতে পারো আমাদের রেল এসএসসির ব্যাচে, প্র্যাকটিস ব্যাচে। চলো ডাউনলোড করো সকলে TWS একাডেমি অ্যাপটা। এটা লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রইল, যারা নতুন তাদেরকে বলে রাখলাম। ঘন্টা তৈরি করা হয় কোন সংকর ধাতু দ্বারা? ঘন্টার ব্যবহার আমরা মন্দিরে বিশেষ করে দেখতে পাই, ঘন্টার ব্যবহার করা হয়। এই ঘন্টাটা কোন ধাতুর সংকর? আচ্ছা, তার আগে একটা জিনিস বলো, ঘন্টাটা মেড বা তৈরি করা হয় কোন কিসের দ্বারা? ঘন্টা যেটার দ্বারা তৈরি করা হয় সেটাকে বলা হয় কাঁসা। কি বলা হয়? কাঁসা দ্বারা কিন্তু ঘন্টা তৈরি করা হয়, বা কাঁসাকে আমরা বেল মেটালও বলে থাকি, বেল মেটালও বলা হয়। আচ্ছা, আরো একটা জিনিস মনে রাখবে, কাঁসা ছাড়া ব্রোঞ্জেরও কিন্তু ঘন্টা পাওয়া যায়, ব্রোঞ্জেরও ঘন্টা পাওয়া যায়, কাঁসার ঘন্টাই বেশি পাওয়া যায়। তো এখানে দেখো, কাঁসা বলো বা ব্রোঞ্জ বলো, সব একটা জিনিস দিয়েই তৈরি। কোন কোন ধাতুর সংকর? কাঁসা ব্রোঞ্জ দুটোই, তামা ও টিন। Cu হচ্ছে কপার প্লাস Sn হচ্ছে টিনের সংকেত। কোনো সময় এখানে সংকেত দিয়ে দিতে পারে, নামগুলো না দিয়ে। তো Sn হচ্ছে টিনের সংকেত, Sn এবং কপার দিয়ে এটা তৈরি করা হয়। অ্যাকুয়া রিজিয়া বলতে কি বোঝায়? চলো আরো একটা সায়েন্সের প্রশ্ন আমরা পেয়ে গেলাম। অ্যাকুয়া রিজিয়া কাকে বলা হয়? অ্যাকুয়া রিজিয়া বা এটাকে আমরা অম্লরাজও বলে থাকি, অম্লরাজ বা অ্যাকুয়া রিজিয়া। এটার ব্যবহার করা হয় স্বর্ণ দ্রবীভূত করার জন্য। কিসের জন্য ব্যবহার করা হয়? সোনা দ্রবীভূত করার জন্য এই অ্যাকুয়া রিজিয়া বা অম্লরাজের ব্যবহার করা হয়। সো এখানে অম্লরাজটা কোন কোন ধাতুর মিশ্রণ? এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড HNO3 প্লাস HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং HNO3। আচ্ছা, এটা কত কত অনুপাতে থাকে একটু জেনে রাখো। এটা 1:3 অনুপাতে থাকে। এটার অনুপাত কতটা? 1:3 অনুপাতে নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ থেকে অ্যাকুয়া রিজিয়াতে। বৈষ্ণব পদাবলীর লেখককে? বৈষ্ণব পদাবলী কে লিখেছিলেন? বৈষ্ণব পদাবলীর লেখক হচ্ছে গোবিন্দ দাস। পুস্তাজ কোথায় দেখা যায়? পুস্তাজ তৃণভূমি একটা। এই তৃণভূমিটা আমরা কোথায় দেখতে পাই? উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, রাশিয়া এবং হাঙ্গেরি। পুস্তাজ তৃণভূমিটা দেখা যায় ইউরোপের কান্ট্রি হাঙ্গেরিতে। হাঙ্গেরিটা ইউরোপের একটা দেশ। ওকে, আচ্ছা, হাঙ্গেরির রাজধানীটা কি বলতো? হাঙ্গেরির রাজধানীটা একটু বলতো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যদি জানা থাকে। বুদাপেস্ট হচ্ছে হাঙ্গেরির রাজধানী, মনে রাখবে। এবং হাঙ্গেরিতে পুস্তাজ তৃণভূমি দেখা যায়। নিম্নের কোন সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল? লর্ড ক্যানিং এর সময় কলকাতা, মাদ্রাজ এবং বোম্বেতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল। এবং চার্লস উডের একটা প্রতিবেদন ছিল, উডের প্রতিবেদন। সেই উডের প্রতিবেদন অনুসারে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, মনে রাখবে।
কোন প্রতিবেদনের দ্বারা এটা প্রতিষ্ঠিত হয়েছিল? উডের প্রতিবেদন, চার্লস উডের। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1857 সালে, 1857। পৃথিবীর তুলনায় চাঁদে একটি বস্তুর ওজন হবে কত ভাগ? ওজন, ভার বা ওজন, এটা কত ভাগ হবে পৃথিবীর একটা বস্তুর তুলনায় চাঁদে? চলো, পৃথিবীতে একটা বস্তুর ওজনের তুলনায় চাঁদে একটা বস্তুর ওজন হবে 1/6 1 ভাগ। মানে পৃথিবীতে যদি একটা বস্তুর ওজন 6 কেজি হয়, তাহলে সেটা চাঁদে হবে 1 কেজি। ঠিক আছে, চাঁদে হবে 1 কেজি, পৃথিবীতে 6 কেজি। কেন হবে? এটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির জন্য। মাধ্যাকর্ষণ শক্তি যেখানে বেশি হবে সেখানে কিন্তু বস্তুর ওজন বেশি হবে, যেখানে মাধ্যাকর্ষণ শক্তি কম হবে সেখানে কিন্তু বস্তুর ওজনও কম হবে। আয়োডিনের অভাবে কোন রোগ হয়? আয়োডিনের অভাবে কোন রোগ হয়? দেখো, রাতকানা রোগ কিসের অভাবে হয়? এটা ভিটামিন এ এর অভাবে হয়, ভিটামিন এ এর অভাবে হয়ে থাকে এই রোগটা। বেরি রোগ, ভিটামিন B1 বা যেটাকে আমরা বলে থাকি থিয়ামিন, তাই না? থিয়ামিন বলা হয় B1 কে। এই থিয়ামিনের অভাবে রোগটা হয়ে থাকে। কোন রোগটা? বেরি রোগটা। অ্যানিমিয়া রোগটা কিসের কারণে হয়? লোহা বা রক্তে Fe, লোহার পরিমাণ কমের জন্য এই রোগটা হয়ে থাকে। আর গলগণ্ড রোগ হয় কিসের কারণে? আয়োডিনের অভাবে কিন্তু এই গলগণ্ড রোগটা হয়ে থাকে, বা গয়টার বা গলগণ্ড এটাকে বলা হয়। নিম্নের কোথায় সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত? নিম্নের কোথায় সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত? আবার বলা হচ্ছে নিম্নের কোথায়। যাই হোক, উত্তরটা কি হবে? সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত সবরমতী নদীর তীরে অবস্থিত আহমেদাবাদ শহরে। আহমেদাবাদ শহর গুজরাটে, এটা গুজরাট রাজ্যে আছে। নেক্সট ইজ, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকাল কত বছর? ভারতের যিনি মুখ্য নির্বাচন কমিশনার হয়ে থাকেন তার কার্যকাল কত? ভারতের সংবিধানের 324 ধারা, কত ধারা? 324 ধারা। এটা একটা সাংবিধানিক সংস্থা, নির্বাচন কমিশন। এটা 324 ধারাতে এটা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। বলা হচ্ছে ভারতের সংবিধান অনুসারে একজন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার এবং 2 জন সাধারণ অন্যান্য নির্বাচন কমিশনার থাকবেন। সেখানে নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ, শুধু মুখ্য নির্বাচন কমিশনার নয়, অন্যান্য নির্বাচন কমিশনারদেরও কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর অথবা 65 বছর বয়স পর্যন্ত, যেটা আগে হবে। বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয়েছিল? বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয়? মনে রাখবে, বিধবা বিবাহ আইনটা পাশ হয়েছিল 1856 খ্রিস্টাব্দে। 1856 খ্রিস্টাব্দে। কোন শহরকে দাক্ষিণাত্যের কাশী বলা হয়? দাক্ষিণাত্যের কাশী কোন শহরকে বলা হয়? দাক্ষিণাত্যের কাশী বলা হয় মাদুরাই শহরকে, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। তামিলনাড়ুর ভাইগাই নামক একটা নদীর তীরেই মাদুরাই শহরটা অবস্থিত আছে। আচ্ছা, মাদুরাই শহর সম্পর্কে কয়েকটা আরো 2টো জিনিস তোমরা একটু জেনে রাখো। এটাকে সিটি অফ ফেস্টিভ্যাল বলা হয়। ফেস্টিভ্যালস বলা হয়, এবং এটাকে পূর্বের এথেন্স বা এথেন্স অফ ইস্ট বলা হয়। পূর্বের এথেন্স বা সিটি অফ ফেস্টিভ্যাল বলা হয় মাদুরাই শহরটিকে। অরুণ জেটলি স্টেডিয়াম কোথায় অবস্থিত?
অরুণ জেটলি ইনি আমাদের ভারতের প্রাক্তন 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 কি ছিলেন? অর্থমন্ত্রী ছিলেন অরুণ জেটলি। সো অরুণ জেটলি স্টেডিয়ামটা কোথায় আছে? এটা অবস্থিত হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত আছে। এটার পূর্ব নাম ছিল ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম, এটার নতুন নাম হচ্ছে অরুণ জেটলি স্টেডিয়াম। নীরব শহর নামে পরিচিত, নীরব শহর নামে কোনটি পরিচিত? কোন শহরটি? রোম, এথেন্স, ফেনিস এবং জেনেভা। নীরব শহর বলা হয় কোন শহরকে? মনে রাখবে, রোম শহর ইটালির রাজধানী, ইতালির রোম শহরকে বলা হয়ে থাকে নীরব শহর। জলে একটি অণুতে কতগুলি অক্সিজেনের পরমাণু এবং কতগুলি হাইড্রোজেনের পরমাণু থাকে? জলের কতগুলি অক্সিজেন এবং কতগুলি হাইড্রোজেন পরমাণু উপস্থিত থাকে? খুবই খুবই সহজ প্রশ্ন। জলের অপর নাম হচ্ছে H2O। একদমই ক্লিয়ার বোঝা যাচ্ছে এখানে 2 অণু হাইড্রোজেন আছে, 1 অণু অক্সিজেন আছে। তো রাইট অ্যান্সার হচ্ছে এখানে অপশন ডি 1 এবং 2। ভারতের সবথেকে ছোট রাজ্যটি হলো কোনটি? ভারতের সবথেকে ক্ষুদ্র রাজ্যটি হলো এখানে গোয়া রাজ্য, সবথেকে ক্ষুদ্র রাজ্য। আর বৃহত্তম কোনটি? বৃহত্তম রাজ্য কোনটি? সেটা হচ্ছে রাজস্থান রাজ্য। বৃহত্তম রাজ্য আমাদের ভারতের। চলো, আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করব। যারা TWS একাডেমির আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও তারা অবশ্যই TWS একাডেমি অ্যাপটি ডাউনলোড করো গুগল প্লে স্টোর থেকে এবং নিজের নাম এনরোল করো আজই। সেরা চাকরির প্রস্তুতি তোমরা আমাদের কাছ থেকেই পাবে। এছাড়া আমাদের সমস্ত ভিডিও দেখতে, ফ্রি লাইভ ক্লাস দেখতে দ্য ওয়ে অফ সলিউশন এবং টেলিগ্রাম এবং দ্য TWS একাডেমি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যদি ফলো করতে চাও সেখানে তোমরা আমাদেরকে ফলো করতে পারো। সোশ্যাল মিডিয়াতে আমরা অ্যাভেলেবেল আছি। ওকে, ভালো থাকবে সকলে। সমস্ত ক্লাস তোমরা দেখতে থাকো, আশা করবো তোমরা এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে। টাটা, ভালো থাকবে, বাই।